উপবাস প্রসঙ্গে দু একটি কথা। উপবাস, উপোস বা ফাস্টিং প্রধানত নিরম্বু বা নির্জলা উপবাস বোঝায়, যার তাৎপর্য হচ্ছে যে সেই প্রত্যুষ থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু না খাওয়া, এমনকি জল পর্যন্ত না পান করা। প্রত্যুষে ঘুম ভাঙার পর যেটুকু জল আপনি খাবেন সেইটুকুই, তার পরবর্তীতে সারাদিনে আপনি কোনো দানা বা পানি আপনি গ্রহণ করবেন না। এবং বিষয়টি যথেষ্ট কঠিন এবং দুরূহ ব্যাপার, অন্তত বর্তমানে মানুষের কাছে মনে হয়। আরও কথা এই যে আগে পরিবারের মধ্যে এই প্রকার উপবাসের প্রচলন ছিল, একাদশীও এইভাবেই পালন করা হতো, এবং বলে রাখি যে একাদশীও এইভাবেই পালন করা উচিত। সে প্রসঙ্গে পরে আলোচনা করব, কিন্তু উপোস সম্পর্কে এখন কিছু বলি। এই উপবাস বা উপোস বিষয়টি এখন সরলীকরণ হতে হতে চা, ফলের রস, ফল এবং হালকা খাবার এর মধ্যে পড়ে গেছে। এবং পরিবারে যেহেতু ওই নির্জলা উপবাসের প্রচলন কমে গেছে এবং অধিকাংশ মানুষই প্রায় স্বাস্থ্যগতভাবে নানাবিধ অসুখে আক্রান্ত, তাই সেই দিক থেকে প্রকৃত উপবাস কেউই পালন করতে পারেন না। তবে কথা হচ্ছে একটু যে যদি সম্ভব না হয়, স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে উপবাস করার কোনো প্রয়োজনীয়তা নেই, এটা বড় কথা। আবার যদি ধর্মীয় আচরণের কথা বলি, তাহলে মানসিক স্বচ্ছতা এবং সততা, ডিভোশনটাই আসল। সেখানে শরীর অসুস্থ থাকলে উপবাস করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার সামর্থ্য মতো আপনি আপনার ইষ্ট তাকে সেবা নিবেদন করতে পারেন, এইটুকু। আর যৌগিক ক্রিয়া বা সাধনায় অথবা সাধারণ জীবন নির্বাহে উপোসের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই দিক থেকে উপোস কিন্তু প্রকৃত অর্থেই নির্জলা উপবাস বোঝায়। এবং কথা হচ্ছে যে এখন এই নির্জলা উপবাস বাস্তবতই বেশ কঠিন মানুষের কাছে, কারণ আমরা খাওয়া দাওয়া ইত্যাদিতে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছি। সেখানে উপোস করা মানেই মানুষ না খাওয়া বোঝে, যে আমি সারাদিন খাবো না, এই ভীতিতে শরীরের ভেতরে যে গ্রন্থিগুলি আছে তার থেকে ক্ষরণ হয়, এবং তার ফলেই অম্বল, গ্যাস, মাথা ধরা ইত্যাদি শুরু হয়ে যায়। ফলে প্রকৃত উপবাস আর পালন করা হয় না। ফলে অনেকে ওষুধ খেয়ে উপবাস পালন করেন, অ্যান্টাসিড, মাথা ধরার ওষুধ ইত্যাদি। এগুলোর প্রয়োজনীয়তা নেই। যেহেতু উপবাস সরলীকরণ হয়েছে, সেই দিক থেকে আমার মতে আমার মনে হয় যে উপবাস বলতে সংযমকে বোঝানো হোক। মনে করুন যে পরিবারে সপ্তাহে 7 দিন মাছ বা মাংস ইত্যাদি চলে, তারা মাছ ছাড়া ভাত খেতে পারে না বা আমিষ ছাড়া ভাত খেতে পারে না। তাদের জন্য সপ্তাহে 1 দিন যদি তারা সেদ্ধ ভাত বা এরকম কিছু পুরোপুরি নিরামিষ, যেটা প্রচলিত অর্থে নিরামিষ, সেই খাবার গ্রহণে নিজেদের আগ্রহ প্রকাশ করে, তাহলে সেটা এক প্রকারের সংযম। এটা এক প্রকারের উপবাসের নিহিতার্থ আমরা বর্তমান প্রেক্ষিতে গ্রহণ করতে পারি, সেটাও এক প্রকারের সেলফ কন্ট্রোলের মধ্যে পড়ে। আর যারা যোগ সাধনা করছেন তাদের জন্য উপবাসের আলাদা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, বা উপবাস করবার নিষেধই করা আছে। হঠযোগীদের জন্য উপবাস নিষিদ্ধ, বা ক্রিয়াযোগ যারা করবেন উপবাস নিষিদ্ধ, তাদের জন্য একাদশীর উপবাসও নিষিদ্ধ। তার কারণ বলি, এটা কোনো ছাড়পত্র নয়। তার কারণ হচ্ছে যে হঠযোগ বা ক্রিয়াযোগে প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় হয়, এবং সেই শক্তি পূরণের জন্য তাকে সেই পরিমাণে, তুল্য পরিমাণে স্নেহদ্রব্য গ্রহণ করতে হয়। তার মানে কি সে ঘন্টার পর ঘন্টা স্নেহদ্রব্য গ্রহণ করেন ইত্যাদি? তা নয়। কথাই আছে যে ক্রিয়াযোগ বা হঠযোগ বা যোগ অনুশীলনের আগে অন্ততপক্ষে 5-7 ঘন্টা তাকে এমটি স্টোমাক থাকতে হবে, তবেই সে সফলভাবে ক্রিয়াযোগ সম্পাদন করতে সক্ষম হবে। তাহলে ধরে নিন যে 5-7 ঘন্টা যদি গ্যাপ থাকে, তার মানে সে ইন বিটুইন, যে সকালে যখন সে খাচ্ছে, তারপরে তার যখন স্টোমাকটা আস্তে আস্তে এমটি হয়ে যাচ্ছে, যেটা ভুক্ত খাবার ছিল সেটা আস্তে আস্তে ডাইজেস্ট হচ্ছে, হজম হওয়ার পরে পুরো স্টোমাকটা তার খালি,
এবং এর মধ্যে সে জল ছাড়া আর কিছু খায়নি, অথবা কোনো হালকা ফল যেমন শশা ইত্যাদি খেতে পারে। বিভিন্ন অন্য কোনো সলিড ফুড খাওয়া তার নিষেধ, নইলে ক্রিয়াযোগ বা হঠযোগ সে ঠিকঠাক সম্পাদন করতে পারবে না। এর বৈজ্ঞানিক কারণ আছে। তাহলে তার নিয়ম মতো তার যৌগিক সাধনায় কিন্তু একটা উপবাসের যে ন্যূনতম ব্যবধান সেটি কিন্তু প্রতিদিন তার বজায় থাকছে। ফলে তার শরীর কিন্তু উপবাসের জন্য সক্ষম, এবং উপবাস সম্পর্কে যে ফাস্টিং সম্পর্কে প্রকৃত যে দৈহিক এবং মানসিক প্রস্তুতি তার তন্ত্রের মধ্যে কিন্তু অলরেডি স্থাপিত হয়ে গেছে বা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে তার পৃথক উপবাসের কোনো প্রয়োজনীয়তা নেই। এবার যারা সাধারণ মানুষ, যারা যোগ চর্চা করছেন না, কিচ্ছু না, মানে যারা আলাদাভাবে পৃথকভাবে কোনো যৌগিক কঠোর সাধনায় ব্রতী নন, তারা তারা সংযম পালন করে এবং অত্যন্ত স্বচ্ছভাবে, যে আমরা আজকে এইটি খাবো, আজকে আমরা এরকম কোনো প্রচলিত যে আমিষ সেই খাবার গ্রহণ করব না, আজকে আমরা এরকম ছিমছাম সাদা পাতলা খাবো। এটিও এক প্রকার উপবাসের মধ্যে পড়ছে। কারণ আমাদের যে ইন্দ্রিয় যেটা গ্রহণে সে আসক্ত, সেই আসক্তি থেকে যখন তাকে বিরত করা হচ্ছে, যে এবং উইলফুলি, এবং এটা কিন্তু স্বেচ্ছায় করা হচ্ছে, জবরদস্তি নয়, কেউ বলেছে বলে নয়, এটা অন্ততপক্ষে নিজেদের মানসিকতার থেকে আসুক, কোনো বাইরের উপদেশ বা আদেশ থেকে নয়। সেটা আমাদের মধ্যে এক প্রকার কম্পালশন তৈরি করে, যেটা বিশেষত স্বাস্থ্যসম্মত নয়। যেমন দেখুন, যারা সুগারের রোগী, যাদের শর্করা পরিমাণ বেশি আছে রক্তে এবং তারা ভুগছে, এবং যথারীতি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে, আপনি মিষ্টি খাবেন না। এবং যেই মুহূর্তে বহিরাগত কোনো আদেশ বা উপদেশ চলে আসলো যে আপনি এটা করবেন না, তখনই কিন্তু সেটা করবার প্রতি স্পৃহা বেড়ে যায়। এটা আমাদের স্বাভাবিক ব্যাপার, যে আমাদের কিছু না করলে ভেতর থেকে একটা স্পৃহা তৈরি হয়, তাগিদ তৈরি হয়, আমরা এটা করব, বা ইচ্ছে করছে, মিষ্টি খেতে আগ্রহ বেড়ে যায়, কারণ আমার মন প্রস্তুত নয়। তাই উপবাস বা সংযমের জন্য ব্যক্তিগত পর্যায়ে মানসিক যে স্থৈর্য, মানসিক যে সংযম, মানসিক যে সংকল্প, সিদ্ধান্ত, এগুলি বিশেষভাবে প্রয়োজন। এবং এতে অভ্যস্ত হয়ে গেলেই আপনি কিন্তু বা আপনারা অবশ্যই প্রকৃত যে উপবাস তাতেও সক্ষম হয়ে যাবেন। এবং সেক্ষেত্রে গ্যাস, অম্বল, মাথা ধরা এগুলি কোনোদিনই হবে না। এতে শরীর ভালো থাকবে, ব্লাড প্রেশার ভালো থাকবে, তারপরে রক্তে শর্করার পরিমাণ ব্যালেন্স থাকবে, কোনো রকম অন্যান্য অসুখের প্রবণতা থাকবে না, ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। শুধু নিয়মিতভাবে একটু সংযমের অভ্যাস করুন। এবং একটি কথা হচ্ছে, অবশ্যই উপবাস যখন চলবে বা সংযমের ধারা যখন চলবে, আপনি চেষ্টা করবেন তখন সেই সময় এই ওষুধ ইত্যাদি খাওয়া বন্ধ করবেন। যদি মনে হলো মাথা ধরছে, যদি মনে হলো যে আমার একটু গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, তাহলে জল খান, কিচ্ছু না, শুধু জল খান, একটু একটু করে জল খান, দেখবেন এই সমস্যাগুলো কেটে যাবে। ওষুধ খাবেন না, কারণ আমরা কিন্তু ওষুধ খাবো না বলেই এই যৌগিক সাধনা বা উপবাস ইত্যাদি সংযমের একটা বিধান আমাদের যে দৈনন্দিন জীবন তাতে প্রয়োগ করছি। প্রসঙ্গত একাদশী প্রসঙ্গে বলি, একাদশীর উপবাসও কিন্তু নির্জলা করায় নিয়ম, কিন্তু মানুষ সেটা করে না। মূলত একাদশী বর্তমানে বিশেষ সম্প্রদায়গত হয়ে গেছে, যে একাদশী বলতে এরকমই বোঝায়, এটাই খাবো। একাদশীতে আলু খাওয়া নিষেধ, যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার পুরোটাই নিষেধ। অথচ অনেককে দেখি আলু খাচ্ছে, আলু প্রচুর পরিমাণে আলু চটকে খাচ্ছে, অন্যান্য লুচি, মন্ডা ইত্যাদি খাচ্ছে। কিন্তু এবং আরও বড় কথা, আমি দেখছি বা এরকম দেখা যায় যে খুব প্রচণ্ড ক্লান্ত, আগের দিন একাদশী গেছে, পরের দিন বেশ পারস বেড়ে সকলে খেতে বসেছে, আগের দিন কত কষ্ট গেছে। এই জিনিসগুলো স্বাস্থ্যসম্মত নয়, বা মনের দিক থেকে কখনোই সংযমের বিশেষ বহিঃপ্রকাশ নয়। মন যদি সংযতই হবে, তাহলে এরকম কোনো তাগিদ তৈরি হবে না যে আগের দিন উপবাস গেছে, আজকে আমাদের বেশ ভালো মন্দ খেতে হবে, না, এরকম কোনো ব্যাপার না। একাদশীর উপবাসও নির্জলা হতে হয়। যারা একাদশী করবেন বলে মনে করবেন, যদি আপনাদের বিশেষ সমস্যা থাকে শারীরিক, তাহলে কখনোই না খেয়ে করবেন না, সেদ্ধ ভাত খেতে পারেন, অথবা একটা দুটো রুটি খাবেন, অথবা একটা কাজ করবেন, সকালবেলাতে অনেক ফলার করে নেবেন, ফল কেটে সামান্য একটু রুটি বা কিছু সবজি, ছোলা বাদাম খেয়ে নেবেন, আবার সন্ধ্যার পরে কিছু খাওয়ার অভ্যাস করবেন। এটা করবেন, করতে থাকবেন। যদি খিদে পায় জল খাবেন, খিদে পেলে অন্য কিছু খাবে না, না বিস্কিট, না মুড়ি, না কিছু, শুধু যদি খিদে পেলে জল খাবেন।
জলও একটা খাদ্য পানীয়, অর্থাৎ জল খাবেন তাহলে শরীর ঠিক থাকবে। ওইভাবেই স্পৃহাকে নিবৃত্ত করা যায়। কারণ আমাদের যেহেতু অনেকে মেটাবলিজম রেট কম, ফলত বারে বারে খিদে পায়, সেটাকে মেটানোর জন্য জল খেলেও সেটা মিটবে। কিন্তু আমরা বুঝি না যে জল খাবো কেন, খিদে পেয়েছে তো। কিন্তু এইভাবে মনকে বুঝ দিতে হবে, এবং একাদশী যারা করবেন সকালে কিছু খেয়ে নেবেন এবং আস্তে আস্তে শরীর এবং মনকে বুঝ দেবেন যে এটা আমার একটা সেবা বা এটা আমার একটা ব্রত। এটা আস্তে আস্তে মন যখন বুঝবে, মনে তখন সংযম প্রতিষ্ঠিত হতে থাকবে, এবং তার ফলেই একদিন উপবাসে সক্ষম হবেন। শরীরে অন্যান্য যে রোগের সম্ভাবনা সেগুলো আস্তে আস্তে প্রতিহত হবে। আজ এইটুকু।